হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম আমরা। এর আগের ক্লাসে আমাদের মডেল কোশ্চেন পেপার 21 কমপ্লিট হয়েছে। তো আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 22 স্টার্ট করছি। মডেল কোশ্চেন পেপার 22, তাহলে একের দাগ থেকে সলভ করবো। 605 পাতার মডেল কোশ্চেন পেপার, পেজ নাম্বার 605-এর মডেল কোশ্চেন পেপার 22। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে। আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার নাম্বার 22 স্টার্ট হচ্ছে। আর আজ এই মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হলে 22, আর 3টে মডেল কোশ্চেন পেপার বাকি থাকবে। সেই 3টে আমরা দ্রুত সলভ করে নিয়ে ক্লাস 11 এবং 12-এর সেমিস্টার ওয়াইজ যে নতুন চ্যাপ্টার হয়েছে, ক্লাস 11-12-এর বেশিরভাগ চ্যাপ্টারে আমাদের সলভ করা আছে। তবুও সেমিস্টার ওয়াইজ যে নতুনভাবে সিলেবাস আছে সেটাও আমরা সলভ করা শুরু করব। আচ্ছা, এটা শুরু করছি একের দাগের এক থেকে। একের দাগের একেরটা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা দেয়া আছে। দেয়া থাকলে এন এর মান, তাহলে পি টাকার একের দাগের এক এখানে বলছে যে 8% সমূল চক্রবৃদ্ধি, 8% চক্রবৃদ্ধি সুদে পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে পি টাকার এন বছরের চক্রবৃদ্ধি কত? পি টাকার এন বছরের পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এইটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এই যে এখানে পাওয়ারে আছে এটা এন হচ্ছে। এবার এখানে দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 6 বাই 100 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে এই যে যেহেতু আর বাই 6 আছে, এই যে আর বাই 6 আছে বাই 100, আর একটা আছে আলাদা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4। তাহলে এইটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে এই যে 4 প্লাস 1 বাই 6, তার মানে 4 4 পূর্ণ 1 6, এইটা চলে আসছে। এটা হচ্ছে অপশন সি, একের দাগের অপশন সিতে আছে 4 পূর্ণ 1 6 বছর। এন এর মানটা চেয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো দুইয়ের দাগেরটা। এই যে আর বাই 6 আছে, এই যে 1 প্লাস এইটা, আর 1 প্লাস এই যে এখানে আছে 4 বাই 100, তাই তো 4 বাই 100, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4 বাই 100 না, 1 প্লাস এখানে আর বাই 100 টু দি পাওয়ার 4, এই 4 আর 1 বাই 6 এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা বলেছে দুইয়েরটা এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলা আছে? বলা আছে 4ax প্লাস py হয় এবং xy ab বাস্তব সংখ্যা হয়, তাহলে xy মাইনাস ab এর মান কত হবে? তাহলে এইটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4ax প্লাস by, এইটা আছে, তাই তো 4 ইন্টু ax প্লাস by। তাহলে এখানে সূত্র ফেললে এটা এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস বি স্কোয়ার, আর এটা গুণ করলে 4ax বাঁ দিকে চলে আসছে, আর 4by বাঁ দিকে আনছে, মাইনাস হয়ে যাচ্ছে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, এইরকম চলে আসছে। এবার কি চেয়েছে এখানে? এখানে বলছে যে এক্স ওয়াই মাইনাস এ বির মান কত? এক্স ওয়াই মাইনাস এ বি, তাহলে এই যে বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথক ভাবে 0 হবে, তার মানে এক্স মাইনাস এ তার স্কোয়ার 0, তার মানে এক্স মাইনাস এ সমান 0, এক্স সমান এ। একইভাবে এটা থেকে ওয়াই সমান বি হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই মাইনাস এ বির মান কত হচ্ছে? এক্স এর মান এ আর ওয়াই এর মান বি, এ বি মাইনাস এ বি, তাহলে এ বি মাইনাস এ বি কেটে গিয়ে 0 চলে আসছে। তাহলে এক্স ওয়াই মাইনাস এ বির ভ্যালু আসছে 0, অপশন এ। দুইয়েরটা এসে যাচ্ছে অপশন এ 0, ঠিক আছে। তিনের বলা আছে এখানে কি আছে? তিনের আছে যে আর ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। আর ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত একটি অপরের কেন্দ্রগামী, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, এই একটা বৃত্ত এর কেন্দ্র এইটা, আর একটা বৃত্ত যদি এরকম হয়, এইরকম, যার কেন্দ্র এইখানে, যারা একটি অপরটির কেন্দ্রগামী, এইটা উভয়েরই ব্যাসার্ধ আর হলে
এটা আর, উভয়ের ব্যাসার্ধ। তাহলে এদের যে সাধারণ জ্যা কি বলেছে, এদের একটা অপরটির কেন্দ্রগামী, তাহলে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে এদের সাধারণ জ্যা হবে এইটা, এইটা সাধারণ জ্যা। আচ্ছা, উভয় দিকে এইটা সাধারণ জ্যা হলে সমদ্বিখণ্ডিত, এখানে যেহেতু যেহেতু চিত্র যে হয়নি, কিন্তু এটা এই দিকটা r/2 হয়ে যাবে। হ্যাঁ, এইটা r/2 হয়ে যাবে, আর এইটা r। ঠিক আছে, এইটা ও এ বি, এখানে যদি সি নাম হয়, তাহলে ত্রিভুজ ও এ সি এর এই যে ওসি সমান r/2 হয়ে যাচ্ছে, আর ও ইজ ইকুয়াল টু r একক হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এই যে এসি কত হবে? এসি হয়ে যাচ্ছে, কি বলেছে এখানে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। এসি হয়ে যাচ্ছে এখানে এই যে অতিভুজ, এখানে ওয়েটা অতিভুজ, তার মানে হয়ে যাচ্ছে r স্কোয়ার মাইনাস এই যে r/2 তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে r স্কোয়ার মাইনাস r স্কোয়ার বাই 4। তাহলে 4 লসাগু হলে 4 লসাগু হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 4r স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3r স্কোয়ার বাই 4। তাহলে বাইরে এলে এটা √3/2 r, এইটা হচ্ছে এই এসিটা। তাহলে সম্পূর্ণ এবিটা কত হবে? এইটা দুবার যোগ হয়ে যাবে, তার মানে √3/2r প্লাস √3/2r যোগ করলে তাহলে এইটা 2 লসাগু, এটা √3 প্লাস √3, মানে √3r প্লাস √3r ইজ ইকুয়াল টু 2√3r/2, 2 কেটে গিয়ে হয়ে যাচ্ছে √3r। তাহলে সাধারণ জ্যা এবি এখানে, তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য √3r, অপশন সি √3r। 4 5 6 4 এখানে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার দৈর্ঘ্য 3 গুণ। এই যে এটা একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার দৈর্ঘ্য 3 গুণ, মানে এটা যদি x হয়, এটা √3x, এটাকে থিটা মনে করছি। এটা এবি হচ্ছে পোস্ট, আর বিডি হচ্ছে ছায়া। এবি পোস্টের ছায়া, বিডি, আর ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার দৈর্ঘ্যে √3 গুণ। তাহলে এখানে বলছে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ তখন যদি থিটা মনে করি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে এবি, সেটা হচ্ছে x, আর ভূমি হচ্ছে এইটা, তাহলে √3x, হ্যাঁ, বিডি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, এটা কেটে গিয়ে 1/√3, tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 এর মান 1/√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণ তখন, সূর্যের উন্নতি কোণ অপশন বি তে আছে 30 ডিগ্রি। ঠিক আছে, 5এরটা, একটি চোঙ ও একটি শঙ্কুর আয়তনের অনুপাত 2:1। চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত বলে দেওয়া আছে 2:1। একটি চোঙ ও একটি শঙ্কুর আয়তনের অনুপাত 2:1, উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত হবে। তাহলে ব্যাসার্ধ, আমরা চোঙের ব্যাসার্ধ মনে করছি r1, আর চোঙের ব্যাসার্ধ r1, আর শঙ্কুর ব্যাসার্ধ r2 একক। চোঙের r1 একক, শঙ্কুর r2 একক। ঠিক আছে, আচ্ছা, তাদের উচ্চতার অনুপাত 1:2, 1:2। তাহলে চোঙের উচ্চতা মনে করছি h একক, আর শঙ্কুর উচ্চতা 2h একক, তাই তো? তাহলে এর আয়তন কত হচ্ছে? চোঙের হয়ে যাচ্ছে পাই r1 স্কোয়ার h ইজ টু, এর আয়তন কত হচ্ছে? পাই r2 স্কোয়ার ইন্টু 2h। এটা শঙ্কু 1/3 পাই r স্কোয়ার h। এইটা বলে দিয়েছে কত? আয়তন অনুপাত বলা আছে 2:1, তাহলে 2/1 হবে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে পাই r1 স্কোয়ার h বাই 1/3 পাই r2 স্কোয়ার ইন্টু 4h, তাই তো? is equal to 2/1, h ক্যান্সেল, এই পাই পাই ক্যান্সেল, h ক্যান্সেল, is equal to হয়ে যাচ্ছে 3টা উপরে চলে যাবে, 3r1 স্কোয়ার বাই 4r2 স্কোয়ার is equal to, এটা 2:, কত বলা আছে? 2:1, এটা 1 হবে, 2:1, 2/1। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো 3r1 স্কোয়ার is equal to 8r2 স্কোয়ার, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার is equal to, এটা 8 আছে, এখানে 8/3। তাহলে উভয় দিকে রুট করলে কত আসছে দেখো, 2:1। বলছে একটি চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে 2:1। আচ্ছা, উচ্চতার অনুপাত 1:2, চোঙের উচ্চতা h ধরেছি, আর শঙ্কুর 2h। তাদের ব্যাসের অনুপাত কত হচ্ছে? ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা,
ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত যা হবে সেটাই ব্যাসের অনুপাত হবে। হ্যাঁ, ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, তাহলে তাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর উচ্চতা বলেছে 1:2, তাহলে এটা পাই আর স্কোয়ার এইচ আর এইটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানে 2h ছিল, এখানে 4 লেখা হয়ে গেছে, এটা 2 হবে, 2 হবে ইন্টু 2h। আচ্ছা, এটা উল্টে গিয়ে 3r স্কোয়ার 2r2 স্কোয়ার, তাহলে এটা 2 দুগুণে 4 হয়ে যাবে, এটা 4, তাহলে r1 বাই r2 ইজ ইকুয়াল টু 2 বাই √3, তাহলে r1 ইজ টু r2 ইজ ইকুয়াল টু 2 ইজ টু √3, তাহলে উভয় দিকে 2 দিয়ে গুণ করলে একই মান চলে আসবে, তাহলে ব্যাসার্ধের অনুপাত যেটা সেটাই ব্যাসের অনুপাত হয়ে যাবে। তাহলে 5-এর চলে আসছে যে 2 ইজ টু √3 হয়ে যাচ্ছে, অপশন ডি তে আছে, অপশন ডি 2 ইজ টু √3। 6-এরটা, 6-এর বলছে 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 করে 10 ইন্টু 8 পর্যন্ত, 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস ডট 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 প্লাস 10 ইন্টু 8। ঠিক আছে, এটাকে সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে এইভাবে, ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 টু 8, হ্যাঁ, এটা 10 ইন্টু আই, এই আকারে লেখা যেতে পারে। ঠিক আছে, এটাকে বলছে সংক্ষেপে লেখা যেতে পারে, বিভিন্ন ফর্ম আছে। আচ্ছা, এই ফর্মটা কত নম্বরে আছে? আই ইজ ইকুয়াল টু 1 টু 8 10 ইন্টু আই, অপশন বি তে আছে, তাহলে অপশন বি, অপশন নাম্বারটাও দিতে হবে এবং তার সাথে অ্যান্সারটাও লিখতে হবে। ক্যালকুলেশনটা রাফে করতে পারো বা ক্যালকুলেশন ওখানে নাও দেখালে হবে, বাট ডান সাইডে দেখাতে পারো, কিন্তু এইভাবে ABCD করে তার পাশে অ্যান্সারটা লিখতে হবে, কত অপশন নাম্বারটাও লিখতে হবে এবং অ্যান্সার নাম্বারটাও লিখতে হবে। আই ইজ ইকুয়াল টু 1 টু 8 10 ইন্টু আই। আচ্ছা, 1-এর দাগের গুলো কমপ্লিট হলো, নেক্সট 2-এর দাগের। দুইয়ের দাগের 1-এরটা, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের লভ্যাংশ একই আছে, তাই তো? লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ড্যাশ সম্পর্ক, তাহলে লভ্যাংশ একই, মূলধন যদি বেড়ে যায়, ধরো লভ্যাংশ 5,000, লভ্যাংশ যেটা আছে লভ্যাংশ অনুপাতে মূলধন লিখতে হবে, তাহলে মূলধন লভ্যাংশ একই থাকবে, সময় কমে গেলে নিশ্চয়ই বেশি টাকা চাই, তবে লভ্যাংশ একই থাকবে, বা সময় বেড়ে গেলে কম টাকার লাভ একই টাকা আসবে, তাহলে লভ্যাংশ স্থির থাকলে সময়ের সঙ্গে মূলধন ব্যস্ত অনুপাতে থাকে, হ্যাঁ, মূলধনের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। 2-এরটা বলছে যদি x প্লাস ওয়াই √5 আর x মাইনাস ওয়াই √3 হয়, x প্লাস ওয়াই সমান √5 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √3। ঠিক আছে, তাহলে 4xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 4xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে হাফ নিচ্ছি, এটা 8xy করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 4ab ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে হাফ, এটার মান কত? এটার মান হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটার মান কত? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হাফ, এটা হচ্ছে এই যে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি এর মান কত? √5, এর স্কোয়ার করলে 5 হয়ে যাবে, মাইনাস, আর এইটা হচ্ছে √3 স্কোয়ার 3 হয়ে যাবে, আচ্ছা, ইন্টু, আর এইটা স্কোয়ার √5 স্কোয়ার 5 প্লাস √3 স্কোয়ার 3, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হাফ, এইটা হয়ে যাচ্ছে, এইটা 2 ইন্টু 8, এটা কেটে গেলে 8 আসছে। ঠিক আছে, শূন্যস্থানে 4xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 8 হয়ে যাবে, এটা 8। 3-এরটা, 3-এ বলছে যে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে
অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর কি হবে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে। এটা একটা বৃত্ত, এটা ব্যাস, এর স্পর্শক এইরকম হবে আর এই প্রান্তের স্পর্শক এইরকম হয়ে যাবে। তাহলে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে দুটো স্পর্শক তারা সমান্তরাল হয়। ঠিক আছে, স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। 4, 5, 6। 5 কি বলছে? ত্রিভুজ এবিসি এর 2 ইন্টু সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু √3। ত্রিভুজ এবিসি এর এই যে এইরকম 2 ইন্টু সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু √3। তাহলে সাইন এ প্লাস বি কত? এটা √3/2 হয়ে যাবে। তাহলে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন 60 মান √3/2। তাহলে সাইন সাইন তুলে দিলে উভয় দিকে এ প্লাস বি এর মান 60 ডিগ্রি। এটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণ এবি, এই যে ক্যাপিটাল এবি লেখা হচ্ছে এগুলো হচ্ছে কোণের মান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা ত্রিভুজের কোণ দুটো। ত্রিভুজের তিনটে কোণ এবিসি হলে তাহলে এই যে এ বি সি এই কোণগুলোর মান কত হয়? তিনটে কোণের সমষ্টি 180। তাহলে এইখানে যদি এ প্লাস বি 60 হয়, 60 বসিয়ে দিই, প্লাস সি ইজ ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সি কোণের মান কত? 180, 60টার দিকে গেলে মাইনাস, তাহলে সি কোণের মান 120 ডিগ্রি। তাই তো? এবার বলছে ক্যালকুলেশনটা দেখো পরিষ্কার, cos c/2 এর মান। তাহলে cos c/2 কত? cos c/2 is equal to cos c এর মান 120/2 is equal to cos 60। cos 60 মান হাফ, 1/2। ঠিক আছে, cos 60 1/2 হবে। তাহলে এটা 4-এরটা হয়ে যাচ্ছে 1/2। 5-এর একটি গোলকের অর্ধেক অংশ হলো একটি ড্যাশ। গোলকের অর্ধেক অংশকে আমরা নিশ্চয়ই অর্ধগোলক বলবো, তাই তো? একটি গোলকের অর্ধেক অংশ হলো অর্ধগোলক, তাই তো? গোলকের অর্ধেক অংশ অবশ্যই অর্ধগোলক, হ্যাঁ, অর্ধগোলক। 6-এর আচ্ছা, তথ্য আছে, তথ্যের সংখ্যাগুলো মান দেওয়া আছে, এক্স এর মান কত? তাহলে যে তথ্য আছে সেগুলো লিখছি, দেখো। কি কি আছে? x+1, x+2, x-3, x+1, x+2, x-3, x+4, x+2, x-1, x+2, x-1। এই তথ্যের 1 2 3 4 5 6 6টা যে মান আছে এর সংখ্যাগুলোর মান 15। তাহলে সংখ্যাগুলোর মান 15 হলে কোন মানটা সবচেয়ে বেশি বার আছে? x-2 এই যে একবার, দুবার, x-2 দুবার আছে, বাকি সমস্ত মান একবার করে। তাহলে সংখ্যাগুলোর মান হচ্ছে x+2 এখান থেকে। আর যে সংখ্যাগুলোর মান বলে দিয়েছে তথ্য থেকে সংখ্যাগুলোর মান পাচ্ছে x+2, আর যেটা সংখ্যাগুলোর মান বলে দেওয়া আছে সেটা হচ্ছে 15। তাহলে দুটো সংখ্যাগুলোর মান তো একই হবে, সমান, একই তথ্যের যেহেতু। তাহলে 15। তাহলে x is equal to 15 minus 2, x is equal to 13। তাহলে x এর মান বলছে, x এর মান ড্যাশ, x এর মান 13। ঠিক আছে, নেক্সট 2-এর দাগে হলো গেল, 3-এর দাগে। সত্য মিথ্যা। মূলধন ও সময় অপরিবর্তিত থাকলে সুদ ও সুদের হার পরস্পর সরল সম্পর্কিত। মূলধন আর সময় একই আছে, মূলধন আর সময় একই আছে। তাহলে সুদের হার বাড়লে সুদও বাড়বে, আর সুদের হার কমলে সুদ কমবে। তাহলে বলছে এটা সরল সম্পর্কযুক্ত। তাহলে সরল একটা বাড়লে অন্যটাও বাড়ছে, হ্যাঁ, তাহলে এটা সরল সম্পর্ক হয়। একটা বাড়লে অন্যটা বাড়ে এবং একটা কমলে অন্যটা যদি কমে তাহলে সেটা সরল সম্পর্ক। আর ব্যস্ত কোনটা হয়? একটা বাড়লে যদি অন্যটা কমে তখন সেটা ব্যস্ত, বা একটা কমলে অন্যটা বাড়ে। তাহলে এক্ষেত্রে সত্য, সরল সম্পর্ক যেহেতু, সেটাই বলা আছে। আচ্ছা, a proportional to 1/b এবং a proportional to 1/c হলে b proportional to 1/c হবে। a সমানুপাতে 1/b এবং a সমানুপাতে 1/c। ঠিক আছে, তাহলে b সমানুপাতে 1/c। তাহলে এই দুটো থেকে a is equal to এই যে k1/b আর a is equal to k2/c। তাহলে এখান থেকে এই সম্পর্ক থেকে a সমানুপাতে 1/bc হয়ে যাচ্ছে। তাহলে b সমানুপাতে 1/c, এই যে তথ্যটা দেওয়া আছে b সমানুপাতে 1/c, দুটোই এর সঙ্গে সমানুপাতি দিয়েছে। তাহলে এই যে সমানুপাতি থেকে এখান থেকে b
সমানুপাতে 1/c বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে b সমানুপাতে 1/c, b সমানুপাতে 1/c, তাহলে এই দুটোই a এর মান, দুটোই। তাহলে k1/b ইজ ইকুয়াল টু k2/c যদি করে দেওয়া হয়, তাহলে ধ্রুবকগুলো তুলে দিলে তাহলে এটা b প্রপোর্শনাল টু c হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে b সমানুপাতে c। এখান থেকে যদি তুলে দেওয়া হয়, এখান থেকে 1/b সমানুপাতে 1/c, তার মানে 1 নয়, এটা যদি আমরা এইভাবে লিখে দিই যে b/k1, বা কোনাকুনি যদি গুণ করে দিই k2b ইজ ইকুয়াল টু k1c। ধ্রুবকগুলো তুলে দিলে তাহলে b সমানুপাতে c হচ্ছে, কিন্তু বলেছে b সমানুপাতে 1/c, তাই এটা মিথ্যা। ঠিক আছে, এরা সরল সম্পর্কে আছে, বি আর সি সরল সম্পর্কে থাকছে, কিন্তু বলা আছে ব্যস্ত সম্পর্কে, বি সমানুপাতে 1/c, সেটা নয়। ঠিক আছে, নেক্সট, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের একটি উপপাদ্য স্টেটমেন্ট, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। এখানে পূরক বলা আছে, তাই মিথ্যা। 4, চারের বলছে sin 30 প্লাস sin 60 সমান sin 90। আচ্ছা, sin 30 কত প্লাস sin 60, sin 30 মান হাফ, sin 60 মান √3/2, যোগ করলে 2, এটা 1 প্লাস √3, 1 √3 মান 1.732/2, তাহলে 2.732/2, এটা তার মানে একের কিছুটা বেশি। আর এটা sin 90 সমান 1, তাহলে এই মানটা এর চেয়ে বড় হচ্ছে, যেহেতু এটা একের কিছুটা বেশি। কিন্তু এখানে তথ্য দেওয়া আছে যে এরা সমান, তাহলে সমান হচ্ছে না, কারণ এই দিকের মানটা এইটা আসছে আর এই দিকের মানটা 1, এই মানটা তো আর একের সঙ্গে সমান নয়, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা। একটি ঘনকের তলের সংখ্যা p, ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে ঘনকের। একটি ঘনকের তলের সংখ্যা p, ধারের সংখ্যা q, তাহলে p ইজ ইকুয়াল টু 6, ধার কটা? 4, 4 এ 8, ধারের সংখ্যা 12টা ধার থাকে। ঠিক আছে, p q, কর্ণ সংখ্যা কটা? কর্ণ 4টে, কর্ণ 4টে, তাহলে s p q। শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু r ইজ ইকুয়াল টু 8, শীর্ষবিন্দু 8টা, আর s ইজ ইকুয়াল টু কটা? কর্ণ সংখ্যা 4টে, তাই তো? এইরকম হয়। তাহলে বলছে p প্লাস q প্লাস r প্লাস s সমান 30, তাহলে p প্লাস q প্লাস r প্লাস s সমান 6 প্লাস 12 প্লাস 8 প্লাস 4, 12 8 20, 6 4 10, তাহলে 30ই হচ্ছে। এটাই বলা আছে, এই সমষ্টিটা 30 বলা আছে, তার মানে সত্য এটা। নেক্সট, ক্ষুদ্রতর সূচক উজাইব ও বৃহত্তর সূচক উজাইবের মধ্যবিন্দু থেকে মধ্যমা নির্ণয় করা যায়। এটা যেটা বলা আছে একদম ঠিকঠাক বলা আছে। এইরকম একটা যদি লেখচিত্র হয়, এইরকম ক্ষুদ্রতর সূচক উজাইব মনে করো এইরকম হয়, আর বৃহত্তর সূচক উজাইব যদি এখান থেকে শুরু হয়, এইরকম এসে মনে করো এরকম 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 হয়, এবার এখান থেকে মধ্যমা নির্ণয় করা যায়। ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এটাই মধ্যমা হয়ে যায়। ঠিক আছে, তাহলে বলছি মধ্যমা নির্ণয় করা যায়, এটা নির্ণয় করা যায়, তাই এটা সত্য। ঠিক আছে, এইভাবে গ্রাফ থেকে নির্ণয় করা যায়। নেক্সট দেখো এবার 4 দাগের, 4 দাগের গুলো 2 নম্বরের কোশ্চেন প্রত্যেকটা। 4 দাগের 1-এর কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 হবে? আচ্ছা, ধরি আসল সমান x টাকা, আসল সমান x টাকা, তাহলে সুদটা বলেছে আসলে 2/5, সুদ ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু x, এত টাকা সমান 2x/5, এটা হচ্ছে সুদ, আসল সুদ। ঠিক আছে, তাহলে সরল সুদের হার কত হলে? ধরি সরল সুদের হার 8%, বা ধরি সরল সুদের হার হয়ে যাচ্ছে 8%। ঠিক আছে, ধরি সরল সুদের হার 8%, 8% হলে তাহলে আমরা এটা সুদ পেয়েছি এত টাকার এত পার্সেন্ট হারে
বলছে যে বার্ষিক সরল সুদের হার কত হলে, আর এটা সময় কিছু বলা নেই, মানে সময় 1 বছর, ঠিক আছে। তাহলে অতএব x টাকার 8% হারে 1 বছরের সুদ, এটা বার্ষিক সুদ, যেহেতু বার্ষিক সুদ সময় কিছু উল্লেখ করা নেই, মানে এখানে 1 বছর। হ্যাঁ, 8% হারে 1 বছরের সুদ কত, পি আর টি বাই 100 এত টাকা ইজ ইকুয়াল টু এক্স আর বাই 100 টাকা। তাহলে শর্তানুসারে এক্স আর বাই 100 ইজ ইকুয়াল টু 2x বাই 5, এক্স এক্স ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 20, বা আর বাই 20 ইজ ইকুয়াল টু 2, বা আর ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 40। তাহলে অতএব নির্ণয় বার্ষিক সরল সুদের হার কত হচ্ছে, 40%, তাই তো। না, সময় বলে দেওয়া আছে তো 5 বছর, আচ্ছা আচ্ছা, সময় বলা আছে 5 বছর এখানে। তারপর এখানে লিখবে সময়, সময় ইজ ইকুয়াল টু 5 বছর, এটা 5 বছর হবে, এটা 5 হবে। তাহলে এটা করে কেটে দিলে এটা 20 চলে আসছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এক্স আর বাই 20, তাহলে এটা কেটে দিলে এখানে হয়ে যাচ্ছে 20, 5-এর সঙ্গে কেটে গিয়ে 4, বা এক্স বাই আর বাই 4 ইজ ইকুয়াল টু 8, বা আর ইজ ইকুয়াল টু 8। অতএব বার্ষিক সরল সুদের হার 8%, বার্ষিক সরল সুদের হার 8%। নেক্সট দেখো, এটা 4-এর দাগের 1-এর হলো, 4-এর দাগের 2, সহজ অঙ্ক ছিল। 2-এরটা বলছে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2। আচ্ছা, ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 3:2। ধরি এ এর মূলধন সমান 3x টাকা এবং বি এর মূলধন ইজ ইকুয়াল টু 2x টাকা। এ এর মূলধন 3x টাকা এবং বি এর মূলধন 2x টাকা। লাভের 5% দান করার পর, লাভের 5% দান করার পর এ 1197 টাকা পেল। সমগ্র লাভ কত? আচ্ছা, ধরি সমগ্র লাভ, তাহলে এ ও বি এর মূলধন এখানে ধরে নেওয়া হয়েছে, তাহলে এ ও এটা মূলধন অনুপাত বলা আছে, তাহলে মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হবে, তাই তো। এখানে আসল, তাহলে এটা ধরার দরকার নেই এখন। ধরি মোট লাভ ধরে নিচ্ছে, ধরি মোট লাভ সমান x টাকা। অতএব 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 লভ্যাংশ থেকে এ পাবে, অতএব লভ্যাংশ থেকে এ পাবে সমান, এ কতটা পাবে, 3 প্লাস 2 ইন্টু এক্স এত টাকা ইজ ইকুয়াল টু 3x বাই 5 টাকা। 3x বাই 5 এত টাকার 5% ইজ ইকুয়াল টু 3x বাই 5 ইন্টু 5 বাই 100 এত টাকা। এটা কেটে গেলে 3x বাই 100 এত টাকা। তাহলে এ পাচ্ছে বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে 3x বাই 100, এটা এ পাচ্ছে এখান থেকে ক্যালকুলেশন অনুযায়ী, আর এখানে বলে দেওয়া আছে কত পাচ্ছে, সেটা হচ্ছে 1197, বা x ইজ ইকুয়াল টু 1197 ইন্টু 100/3, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 29, 3 9 27, 2 27, 3 9 27, বা x ইজ ইকুয়াল টু 39900, 39,900 টাকা এইটা আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, 5% দান করার পর এ এত টাকা লভ্যাংশ পেল। তাহলে মোট লাভ x টাকা, হ্যাঁ, লভ্যাংশ থেকে মোট লাভ যদি x হয়,
এ সেখান থেকে কত পাচ্ছে, মূলধন অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়, তাহলে এ পাচ্ছে 3x/5 এত টাকা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 5% দান করে দিচ্ছে, মানে এইটা সমান নয়, এটা তো দান করে দিচ্ছে, তাহলে অবশিষ্ট থাকে কত, এটা দান করছে, অবশিষ্ট থাকে ইজ ইকুয়াল টু এই যে 3x/5 মাইনাস 3x/100 এত টাকা ইজ ইকুয়াল টু 100 লসাগু, এটা 5 20 5 20 20 20 20 3 20 60 60x মাইনাস 3x এত টাকা সমান হয়ে যাচ্ছে 57x/100 এত টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা যেটা দান করছে সেইটার সঙ্গে সমান করে ফেলেছিলাম, সেই জন্য ঠিকঠাক আসেনি। এইটা বাই 100 ইজ ইকুয়াল টু 1197, বা x ইজ ইকুয়াল টু 1197 ইন্টু 100/57। ঠিক আছে, আচ্ছা 57 হলে 57 দিয়ে 1197-কে ভাগ করলে 57 দোকানে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দোকানে এই 5 10 রেখে 11, 5 7 21, এইটা কেটে গিয়ে 21 হচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 2100। ঠিক আছে, তাহলে এইটা আসছে, তাহলে বলছে এবার 1100 এত টাকা এলে সমগ্র লাভ কত, তাহলে সমগ্র লাভ আমরা ধরে মোট লাভ x টাকা ধরে নিয়েছিলাম, অতএব সমগ্র লাভ বা মোট লাভ 2100 এত টাকা, 2100 টাকা। ঠিক আছে, 2100 টাকা হচ্ছে মোট লাভ। আচ্ছা 4-এর দাগের 1-এর 2-এর হলো, এটা প্রসেসটা দেখো এইভাবে করতে হবে। ঠিক আছে, 3-এর দাগে যাবো, একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, তার বীজ দ্বার সমান বলে দিয়েছে এবং সেটা থেকে তথ্য প্রমাণ করতে দিয়েছে। যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে a² + b² x² মাইনাস 2 ইন্টু ab প্লাস এইখানটা শুধু b আছে, কিন্তু শুধু b এটা হবে না, ab প্লাস ac প্লাস bd হবে, এটা ac আছে, এখানে একটা ভুল আছে, ac প্লাস এটা bd হবে, bdx, ac প্লাস b আছে, ওটা d হবে, প্লাস c² মাইনাস d² প্লাস c² মাইনাস d² ইজ ইকুয়াল টু 0। এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এর বীজ দ্বার সমান, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, মানে বাস্তব সমান, অতএব শর্তানুসারে কি হবে, নিরূপক সমান 0 হবে, -2 ইন্টু ac প্লাস bd b² মাইনাস 4ac 4 ইন্টু a² প্লাস b² ইন্টু c² মাইনাস d² ইজ ইকুয়াল টু 0, নিরূপক 0 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, বা এটা 2² 4, এটা স্কোয়ার করলে a² c² প্লাস b² d² প্লাস 2ac bd মাইনাস 4 ইন্টু ব্র্যাকেটে a² c² প্লাস b² c² মাইনাস a² d² মাইনাস b² d² ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে 4, এইটা মনে করো 4 দিয়ে উভয় দিকে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে a² c² প্লাস b² d² প্লাস 2abcd মাইনাস a² c² মাইনাস b² c² মাইনাসে মাইনাসে প্লাস a² d², এটা a² d² কি দেখাতে বলেছে, এটা এইখানে যেটা গ্রাহ্য মান, এইটা প্লাস হয়ে যেত, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এই সবগুলো প্লাস হবে, এটা মাইনাস কোনোভাবেই হবে না। আচ্ছা, এইটা আসছে b² মাইনাস 4ac, এইটাও তাহলে মাইনাস হয়ে যাবে, তবে যে প্রমাণটা যেতে সেটা আসবে b² d² ইজ ইকুয়াল টু 0।
তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার কাটলো, বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। এটা এসে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাচ্ছে এডি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আসছে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এডি মাইনাস বিসি সমান 0, বা এডি ইজ ইকুয়াল টু বিসি, বা এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আসছে। কি দেখাতে বলেছে? এইটাই দেখাতে বলেছে। এটা তাহলে এখানে এইগুলো প্লাস হবে, এখানে বিডি হবে আর এটা প্লাস হবে, প্রমাণিত। ঠিক আছে, দেখো প্রসেসটা এইভাবে করতে হবে। নেক্সট দেখো 4 দাগে 3 হয়ে গেল, 4 দাগে 4। চারের বলছে 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b। 3a প্লাস 7b ইজ টু 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইজ টু 5a মাইনাস 3b। 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইজ ইকুয়াল টু 5 ইজ টু 3। এটা 5 ইজ টু 3। এখান থেকে a ইজ টু b এর মান চাইছে, বা 3a plus 7b by 5a minus 3b is equal to 5 by 3। তাহলে কোনাকুনি গুণ করছি, 5 into 5a minus 3b is equal to 3 into 3a plus 7b, বা এটা 25 মাইনাস 3 5 15b is equal to 9a plus 3 7 21b, বা 25 মাইনাস 9a is equal to 21b প্লাস 15b, বা এইটা 25 থেকে 9 বিয়োগ করলে 16a হয়ে যাচ্ছে, আর এই দুটো যোগ করলে 21 আর 15 36b হয়ে যাচ্ছে। বা এই a বাই b কত হবে? a বাই b, তাহলে এই 16টা নিচে হবে, তবে কোনাকুনি গুণ করলে 16 আসছে, 36টা উপরে হবে, বা a is to b is equal to 36 is to 16, বা a is to b is equal to তাহলে 9 is to 4 হচ্ছে। অতএব a is to b এর মান হয়ে যাচ্ছে 9:4। দেখো a is to b এর মান আসছে 9:4। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও। নেক্সট দেখো 5 দাগে যাব। সিম্পল আনুপাতিক মানকে ভগ্নাংশে রেখে সেটাকে কোনাকুনি গুণ করে a is to b এর মান বেরিয়েছে। 5 বলছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবং এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এ বি ব্যাস যার ব্যাসার্ধ 4 সেমি, আর এ বি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধবৃত্তের ব্যাস এবি, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, বিসি ইজ ইকুয়াল টু 2√7। অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান 4 সেমি। অর্ধবৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। এখানে যদি ও নাম দিই তাহলে এইটাও যোগ করলে এইটাও 4 সেমি হবে। ও এ সমান ও বি সমান ও সি ইজ ইকুয়াল টু 4 সেমি। ঠিক আছে, কোন এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, কোন এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা
বিসি সমান 2√7 সেমি, বিসি ইজ ইকুয়াল টু 2√7 সেমি। এইটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, এইটা অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এই ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ হলে এইটা সমকোণ, তো এর বিপরীত বাহু এ বি, এইটা অতিভুজ এ বিটা, তাই তো, এ বিটা অতিভুজ। তাহলে অতএব অর্ধবৃত্তের সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কত? অতিভুজ ইজ ইকুয়াল টু 4 + 4 এত সেমি সমান 8 সেমি হবে, কারণ এইটা ব্যাসার্ধটা 4 সেমি বলা আছে। এবার আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, অতএব এই যে এসি আর বিসি একটা এদের মধ্যে একটা লম্ব একটা ভূমি, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার, বা এখানে বিসি বলা আছে, তাহলে এসি স্কয়ার প্লাস 2√7 তার স্কয়ার, এটা 8 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে বলেছে এসি কত, বা এসি স্কয়ার প্লাস 2√7 মানে 2 দুগুণে 4, 4 7 28 ইজ ইকুয়াল টু 64, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস 28, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 8 কয়ে 14, 6 14 হাতে 1 2 3 3 4 3 6, বা এসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, এসি ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে এখানে বলেছে এসি কত, অতএব এসি 6 সেমি। ঠিক আছে, অতএব এসি এর দৈর্ঘ্য 6 সেমি, এসি এর দৈর্ঘ্য 6 সেমি। নেক্সট দেখো 5 হয়ে গেল, 6 এরটা, 6 এর একটা চিত্র দেয়া আছে। একটা ত্রিভুজ আছে, একটা বৃত্ত আছে, বৃত্ত এটা কেন্দ্র, তাই তো, বৃত্তের কেন্দ্র এইভাবে গিয়ে এইরকম, এটা আবার এইখানে আছে, এটা যোগ করা আছে এ বি সি, তাই তো, এ বি সি, না সি নিচে, ওপরে ডি, এটাও এ বি সি ডি, এ বি সি ডি ও কেন্দ্র। তাহলে চিত্রে ও কেন্দ্র বৃত্ত, যেখানে ও কেন্দ্র বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কোণ বিএডি সমান 65 ডিগ্রি, কোণ বিএডি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, বিএডি এই পুরো কোণটা 65, তাই তো, কোণ বিএডি 65 ডিগ্রি, কোণ বিডিসি 45 ডিগ্রি, এবং কোণ বিডিসি 45 ডিগ্রি, বিডিসি এই কোণটা 45। আচ্ছা, তাহলে সিবিডি এই কোণটা বের করতে হবে, সিবিডি কোণের মান। আচ্ছা, তাহলে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা আছে বিডিসি 45, তাহলে বিসি বৃত্তচাপের সাপেক্ষে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে এই যে বিডিসি কোণ, এই কোণটা, আর বিএসি কোণ, এই দুটো কোণ, এটা একই বৃত্তাংশস্থ কোণ। বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিডিসি এবং কোণ বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ বিডিসি সমান কোণ বিএসি সমান 45 ডিগ্রি। আবার কোণ
এডি সমান 65, তাহলে বা এই বিএডিটাকে ভাঙছি, বিএডিটাকে আমরা ভাঙতে পারি বিএসি প্লাস সিএডি প্লাস সিএডি সমান 65। তাহলে বিএসি এর মান এখানে পেয়েছি 45 প্লাস সিএডি ইজ ইকুয়াল টু 65, বা কোণ সিএডি ইজ ইকুয়াল টু 65 মাইনাস 45, বা কোণ সিএডি সমান 20 ডিগ্রি। সিএডি 20, এইটা এই দিকটা 45 আর এই দিকটা 20। এই যে সিএডি, দেখো এই সিডি বৃত্তচাপের সাপেক্ষে সিএডি আর সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ, সিএডি আর সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ। কি চেয়েছে? চেয়েছে এখানে সিবিডি। আচ্ছা নেক্সট দেখো, সিডি বৃত্তচাপের সাপেক্ষে, সিডি বৃত্তচাপের সাপেক্ষে কোণ সিএডি এবং কোণ সিএডি এবং সিডি বৃত্তচাপের সাপেক্ষে সিএডি আর সিবিডি, তাই তো? হ্যাঁ, সিএডি এবং সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ সিএডি সমান কোণ সিবিডি সমান 20 ডিগ্রি। ঠিক আছে, 20 ডিগ্রি। তাহলে কিসের মান চেয়েছে? সিবিডি। অতএব উল্লেখ করবে সিবিডি কোণের মান 20 ডিগ্রি। অতএব কোণ সিবিডি এর মান 20 ডিগ্রি। এটাই জিজ্ঞাসা করেছে, সিবিডি এর মান। দেখো প্রসেসটা দেখো ভালো করে, এবং করে ভালো অঙ্ক অন্যতম। নেক্সট দেখো 6 হলো 7 অঙ্কে যাব। সাতের অঙ্ক, সাতের বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। এ বি সি, বিডি লম্ব এসি। ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে এবি 6 সেমি, বিডি 3 সেমি। এবি সমান 6 সেমি এবং এবি 6 সেমি, এটা 6 সেমি। আর বিডি সমান 3 সেমি, এটা 3 সেমি। আচ্ছা এবার এবং সিডি 5.4 সেমি, আর সিডি সমান 5.4 সেমি। সিডি এটা 5.4। আচ্ছা এইরকম কন্ডিশন হলে এই যে এ বিডি সিবিডি, এই যে ছোট ত্রিভুজগুলো এরা একে অপরের সঙ্গে সদৃশ হয় এবং মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। আচ্ছা কিন্তু আমাদের কোনটা দরকার, কি বের করতে দিয়েছে দেখি, সেই অনুযায়ী শুধু সেটুকু লিখলেই হবে। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসিটা যদি আমরা এই দিকে এই কোণের সাপেক্ষে এটা জানছি, এটা জানতে পারছি, আর এই কোণের সাপেক্ষে এই দুটো জানতে পারছি, আর মূল ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু এইটা, তার সঙ্গে আচ্ছা উভয় পার্শ্বস্থ ত্রিভুজগুলো যদি বের করি, এর সাপেক্ষে এর এই কোণের সঙ্গে এর এই কোণ সমান, এইটা অপোজিট পেয়ে যাচ্ছে। আচ্ছা আর মূল ত্রিভুজের দুটো 90 ডিগ্রি সাপেক্ষে এর 90 ডিগ্রি, এটাও জানা। আচ্ছা দুটো ছোট ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ সি বি ডি পরস্পর সদৃশ, মানে দেখতে একই রকম, যাদের কোণগুলি সমান হয় এবং বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে সেই সমানুপাতির কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি। অতএব কি হয়ে যাবে, এবিডি এর আগে এ হচ্ছে
এর এই কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিডি, এর সঙ্গে এর কোণটা সমান এইটা, এর বিপরীত বাহু হচ্ছে সিডি। আচ্ছা, এবার এই দিকে ত্রিভুজের এইটা 90 ডিগ্রি কোণ, এর বিপরীত বাহু হচ্ছে এবি, আর এদিকে 90 ডিগ্রি কোণ এইটা, এর বিপরীত বাহু হচ্ছে বিসি। বা এই বিডি সমান কত, বিডি ইজ ইকুয়াল টু 3, সিডি ইজ ইকুয়াল টু 5.4, এবি কত, এবি ইজ ইকুয়াল টু 6, বিসি, তাহলে এইটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে। বা বিসি ইজ ইকুয়াল টু 5.4 ইন্টু 2, 5.4 ইন্টু 2, বা বিসি ইজ ইকুয়াল টু 10.8 হচ্ছে। কি চেয়েছে এখানে, এখানে বলেছে বিসি বাহুর দৈর্ঘ্য কত, অতএব উত্তরটা লিখবে বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য বেরোচ্ছে এখান থেকে। নেক্সট দেখো 7 8 এবার ত্রিকোণমিতির অঙ্ক পাওয়া যাবে ধীরে ধীরে, রাশি বিজ্ঞানের অঙ্ক থাকবে। ত্রিকোণমিতি কি বলেছে, কোন বৃত্তের 4.4 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান 72 ডিগ্রি। আচ্ছা, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, ব্যাসার্ধ মানে 8টা বের করতে হবে। বৃত্তচাপ, বৃত্তের বৃত্তচাপ সমান বৃত্তচাপ ইজ ইকুয়াল টু 4.4 সেমি, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রীয় কোণের মান কত, 72 ডিগ্রি। কেন্দ্রীয় কোণের মান সমান 72 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি জানি, এটা আমাদের যেটা ফর্মুলা এস ইজ ইকুয়াল টু আর থিটা, সেই ফর্মুলায় যে কোণটা থিটাটা থাকে সেটা রেডিয়ানে, কিন্তু এখানে ষষ্ঠিক পদ্ধতি আছে। এখন 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 হয়, আর 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 72 বাই 180। 36 দুগুণে 72, 5 36 এইটা, তাহলে 2 পাই বাই 5 হয়ে যাচ্ছে। আবার আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু আর থিটা, বা এরপর এখানে চলে যাচ্ছে এদিকে, এস বৃত্তচাপ 4.4 ইজ ইকুয়াল টু আরটা জানি না ইন্টু থিটা মানে 2 পাই বাই 5, বা আর ইজ ইকুয়াল টু, যদি এদিকে চলে আসে এই মানটা 4 দশমিক উঠে গেলে 10 হয়ে যাচ্ছে, ইন্টু 5টা উপরে উঠে যাবে, আর 2 পাই এখানে, বা আর ইজ ইকুয়াল টু 44 বাই 10 ইন্টু 5 বাই 2 ইন্টু পাই এর মান যদি 22-এর 7 বসিয়ে দিই, বা আর ইজ ইকুয়াল টু 44 বাই 10 ইন্টু 5 বাই 2 ইন্টু উল্টে গেলে 7 বাই 22 হবে এইটা, ঠিক আছে। এটা তো উল্টে যাবে, 22-এর 7টা উল্টে যাবে, এইটা কেটে গেলে 2 আসছে, 2 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10, বা আর ইজ ইকুয়াল টু 7/2, আর ইজ ইকুয়াল টু 7/2। আচ্ছা, তাহলে কি চেয়েছে এটা, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আমরা 7/2 ইজ ইকুয়াল টু, বা আর ইজ ইকুয়াল টু 3.5, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি, ঠিক আছে। নেক্সট দেখো 8 হয়ে গেল, 9 অঙ্ক। আচ্ছা, ত্রিকোণমিতির অঙ্ক শুরু হয়েছে, একটা হলো। নেক্সট ত্রিকোণমিতি আর রাশি বিজ্ঞানের অঙ্ক পাবো এবার। অন্যান্য চ্যাপ্টারগুলো মোটামুটি হয়ে গেছে, আর পরিমিতির অঙ্ক থাকবে। 9 বলছে আর সাইন থিটা রুট 3, আর কস থিটা 1, আর ও থিটার মান, আর আরটা 0 হচ্ছে বড় মানে নেগেটিভ হবে না, থিটাটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বেশি, পাই/2 এর চেয়ে কম, মানে থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন পাই/2। আর সাইন থিটা রুট 3, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট 3, আর কস থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আর সাইন থিটা রুট 3, আর কস থিটা 1,
তাহলে এখান থেকে যদি বর্গ করি উভয় দিকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা রুট 3 স্কোয়ার 3 আর আর স্কোয়ার এটাকে 1 নাম্বার করছি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটাকে 2 নাম্বার করছি। তাহলে এই যে 1 প্লাস 2 করলে কি পাবো, 1 প্লাস 2 করে পাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বাঁ দিকে যোগ হবে, ডান দিকে যোগ হবে, তাই তো। আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এদিকে মান 3 আর এদিকে 1, বা আর স্কোয়ার কমন নিলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 4, বা আর স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, অতএব আর ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এই যে কোনো একটা পুট করছি, আমাদের কি আছে, আর cos থিটা ইজ ইকুয়াল টু 1 আছে, আর এর মান 2 পুট করলাম, 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, বা cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 হয়ে যাচ্ছে, বা cos থিটা ইজ ইকুয়াল টু cos কতর মান হাফ, cos 60 এর মান হাফ, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অতএব আর ইজ ইকুয়াল টু 2, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এটাই অ্যান্সার, আর ইজ ইকুয়াল টু 2, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রসেসটা ভালো করে দেখো, দুটোকে বর্গ করেছি, বর্গ করে যোগ করে দিয়েছি, বাঁ দিকে যোগ হবে, ডান দিকে যোগ হবে, আর স্কোয়ার কমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এদিকে 3 প্লাস 1 4, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4, আর স্কোয়ার সমান 4, আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তার মানে আর ইজ ইকুয়াল টু 2 আসছে। এই আর কস থিটায় আর এর ভ্যালুটা 2 পুট করলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 60 মান হাফ, তাহলে উভয় দিক থেকে cos তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 9 হলো 10 অঙ্ক যাব। একটি ঘনকের ঘনফল 1728 ঘনমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকের ঘনফল সমান 1728 ঘনমিটার, তাই তো। ঘনকের ঘনফল দেয়া আছে 1728 ঘনমিটার। ধরি ঘনকের বাহু সমান a মিটার, অতএব ঘনকের ঘনফল ইজ ইকুয়াল টু a কিউব ঘনমিটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা ঘনকের বাহু ধরে নিয়ে ঘনফল বের করেছি, একই ঘনকের ঘনফল বলা আছে, তাহলে দুটো সমান হবে। শর্তানুসারে a কিউব ইজ ইকুয়াল টু 1728, বা এই যে 1728কে যদি ভাঙি 2 দিয়ে, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 2 দিয়ে 108, 2 দিয়ে 54, 2 27, 3 9, 3 3, 3টে 3, 1 2 3, 6টা 2, 3টে 3, তার মানে a কিউব ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, বা a কিউব ইজ ইকুয়াল টু দেখো এইটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, তার হোল কিউব হয়ে যাচ্ছে। হোল কিউব হলে এই যে একটা 2 এর জন্য 3টে 2, আবার একটা 2 এর জন্য আরো 3টে 2, একটা 3 এর জন্য 3টে 3 মিলে যাচ্ছে, বা a কিউব ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে 12 কিউব হয়ে যাচ্ছে, অতএব a সমান 12। অতএব ঘনকের বাহু কত, ঘনকের বাহু সমান 12 মিটার। তাহলে অতএব ঘনকের বাহু জানা থাকলে কর্ণ কত হয়, √3 ইন্টু বাহু হয় ঘনকের। বড় ক্ষেত্রে যেমন √2 ইন্টু বাহু, ঘনকের ক্ষেত্রে √3 ইন্টু বাহু, তাহলে √3 ইন্টু 12 এত মিটার সমান 12 √3 মিটার, 12 √3। ঘনকের কর্ণ আসছে 12 √3 মিটার। আর কি চেয়েছে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের কর্ণ বেরিয়ে গেছে 12 √3, অতএব ঘনকের
সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র কি? 6a স্কোয়ার। এ যদি বাহু হয় 6a স্কোয়ার, তাহলে 6 ইন্টু এ মানে 12, এখানে এত স্কোয়ার, এত বর্গ মিটার, ইজ ইকুয়াল টু 6 ইন্টু 12 স্কোয়ার 144, এত বর্গ মিটার। 4 6 24 4 হাতে 2, 4 6 24 2 26 6, 4 6 24 4 থেকে 2, 4 6 24 2 26 6 থেকে 2, 6 6 2 8, 864 বর্গ মিটার। ঘনকের সমতলের ক্ষেত্রফল 864 বর্গ মিটার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 10-এর হলো 11টা। 11 অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি গোলকের ব্যাসার্ধ সমান, তাদের ঘনফল সমান। চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? চোঙের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। ধরি চোঙ ও গোলকের ব্যাসার্ধ, ধরি চোঙ এবং গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ধরি চোঙ ও গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে ধরি চোঙের উচ্চতা ধরে নিচ্ছি, ধরি চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। অতএব চোঙের আয়তন কত? উভয়ের ঘনফল সমান বলেছে, অতএব চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, আর গোলকের আয়তন, উভয়ের ঘনফল সমান, আর গোলকের আয়তন কত? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, এবার এদের ঘনফল সমান করে দিয়ে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা মানে r/h বের করতে হবে। যেহেতু ঘনফল সমান বলে দিয়েছে, শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, বা পাই আর স্কোয়ার উভয় দিক দিয়ে তুলে দিলে এখানে এইচ পড়ে আছে, এইচ ইজ ইকুয়াল টু 4/3 আর পড়ে থাকবে, বা 3h ইজ ইকুয়াল টু 4r, কোনাকুনি গুণ করলে। এবার কি বলেছে? বলা আছে চোঙের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত, এই আরটা আগে, বা এই যে r/h ইজ ইকুয়াল টু কত? r মানে 4r আছে, তাহলে 4r যেহেতু, তার মানে 4টা নিচে থাকবে, তাহলে এখানে 3 ওপরে, মানে কোনাকুনি গুণ করে দেখে নিতে হবে যেন আগের লাইনটা আসে, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে 4r ইজ ইকুয়াল টু 3h, বা r/h ইজ ইকুয়াল টু 3:4। ঠিক আছে, অতএব চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। অতএব চোঙের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত সমান 3:4। নেক্সট দেখো, 11 হলো 12টা। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54। পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54, এটা বলে দেওয়া আছে। পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54। ঠিক আছে, এবার প্রদত্ত সামেশন অফ fi xi, প্রদত্ত সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু 2200 প্লাস 5k, 2200 প্লাস 5k এবং
summation of fi is equal to 40 plus k, summation of fi is equal to 40 plus k। তাহলে আমরা এই যে অতএব যৌগিক গড় এখান থেকে যৌগিক গড় কত হবে, অতএব যৌগিক গড় সমান summation of fi xi by summation of fi সমান 2200 plus 5k by 40 plus k। এটা যৌগিক গড় আমরা ক্যালকুলেশন করে বের করলাম, সেই যৌগিক গড় দেয়া আছে, তাহলে এই দুটো সমান হবে নিশ্চয়ই। শর্তানুসারে এই যে 2200 প্লাস 5k বাই 40 প্লাস k ইজ ইকুয়াল টু 54, বা কোনাকুনি গুণ করলে এটা 54 ইন্টু 40 প্লাস k ইজ ইকুয়াল টু 2200 প্লাস 5k, বা গুণ করলে বা 0 4 4 16 6 দেখে 1, হ্যাঁ 4 5 20 দেখে 21 প্লাস 54k ইজ ইকুয়াল টু 2200 প্লাস 5k। ঠিক আছে, এইটা আসছে। বা এবার যদি একদিকে ভ্যালুটা আনি, বা 54k মাইনাস 5k ইজ ইকুয়াল টু 2200 মাইনাস 2160, বা এইটা বিয়োগ করলে 49 আসছে, 49k ইজ ইকুয়াল টু এইটা আসছে 2160, এটা 40 চলে আসছে। তাহলে এখানে কি বলেছে, 40 প্লাস কে দেওয়া আছে, তাই তো? তাহলে বা এখান থেকে সিম্পলিফাই করে কে ইজ ইকুয়াল টু আসছে 40 বাই 49। কি চেয়েছে এখানে, কে এর মান আসছে 40 বাই 49, বলছে কে এর মান নির্ণয় করো। তাহলে অ্যান্সার লিখবো অতএব কে এর মান, অতএব কে এর মান এখন ফ্র্যাকশনে চলে আসছে, তবে কে এর মান এইরকম আসা উচিত না, যেহেতু পরিসংখ্যা, তো পরিসংখ্যা ফ্র্যাকশনে আসে না, এখানে ইন্টিজার হওয়া উচিত ছিল, মানে পূর্ণ সংখ্যা। অতএব কে এর মান বা ন্যাচারাল নাম্বার যেটা 1 2 3 সাধারণ সংখ্যা, যেটা কে এর মান 40 বাই 49, এর মানটা অবশ্যই 1 2 3 4 5 6 এরকম হওয়া উচিত ছিল। ঠিক আছে, যেটা ন্যাচারাল নাম্বার বলা হয়, সেটা বল ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যেতে হয়। দেখো 12টা কোশ্চেন ছিল, চারের দাগে 12টা কোশ্চেন সলভ হলো, এবং এর সাথে সাথে মডেল কোশ্চেন পেপার 22 এর 1 দাগ থেকে 4 দাগ কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং এই মডেল কোশ্চেন পেপার 22 এর 605 পেজের 5 দাগ থেকে সলভ করা শুরু করব। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং খুব দ্রুত আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেম এবং ক্লাস 12 এর থার্ড সেম চলছে, এবং আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেম রায়মাটির প্রশ্ন বিচিত্র সলভ হয়ে গেলে ক্লাস 11 এর সেকেন্ড সেম এবং ক্লাস 12 এর ফোর্থ সেমের সলিউশন করা শুরু করব। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।